বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। যদিও এখন বিভিন্ন মহামারী, করোনা, বন্যা, দাবানল, অনেক দুর্যোগের মধ্যে আমরা আছি। সবাই সৃষ্টিকর্তার নিকট দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, হেফাজত করেন। তো আসো বন্ধুরা, আমি বরাবরের মতোই এস এম আজিমুল্লাহ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, তোমাদের সাথে ফেসবুক লাইভ ক্লাস এনজয় করছি। আজকে আমার 15 নম্বর লেকচার, অধ্যায় 12 এবং 13 কিছু অংশ, ইলেকট্রিক্যাল টেকনোলজি 4 সেমিস্টার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং এন্ড এস্টিমেটিং এর সাবজেক্ট তোমরা নিশ্চয়ই জানো। এখন বন্ধুরা, গত ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে তো? আশা করছি তোমরা করছো। যারা করছে না তাদেরকে অবশ্যই তোমরা বাই ফোনে অথবা মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ বিভিন্ন সিস্টেম আছে, তোমাদের বন্ধুদেরকে বলবা যে এই আমার বিগত দিনের এবং আজকের এই লাইভ ক্লাসগুলি যেন দেখে, শোনে। তাহলে এই ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং এন্ড এস্টিমেটিং এই সাবজেক্ট সম্পর্কে তোমরা মোটামুটি একটি ধারণা পাবা। তো গতদিনে কি করেছিলাম, ছোট একটি ওয়ার্কশপের লাইটিং লোড সার্কিটের জন্য কেসিং ওয়্যারিং এর লেআউট প্ল্যান অঙ্কন। লাইটিং লোড সার্কিটের জন্য কেসিং ওয়্যারিং এর লেআউট প্ল্যান আর আর্থ সংযোগের জন্য লেআউট প্ল্যান অঙ্কন করছিলাম। মেইন সার্কিট এবং সাব সার্কিটের পাওয়ার লোড এবং লাইটিং লোডের হিসাব, অর্থাৎ এখানে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এই হিসাবগুলি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকে তোমাদের যদি কোনো সাউন্ড শুনতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তো দেখা যাক আজকে আমরা কি কি শিখব। আজকে 12 অধ্যায়ের আমরা শিখব হলো শিডিউল হতে প্রয়োজনীয় মালামাল এবং লেবারের জন্য এস্টিমেট তৈরি করা, আর্থ সংযোগ এবং আর্থিং এর জন্য এস্টিমেট তৈরিকরণ, অধ্যায় 13 শুরুতে আলোচনা করব নিম্নচাপ ও ওভারহেড বিতরণ লাইনের এস্টিমেট। এই অধ্যায়ের শুরুর দিকেই আছে স্ট্রিট পোল, কন্ডাক্টর, ইনসুলেটর ও অন্যান্য উপকরণ সহ একটি 400 ভোল্ট 3 ফেজ 4 তার ওভারহেড লাইনের লেআউট অঙ্কন করব। তো বন্ধুরা, এবার আমরা চলে আসি যে শিডিউল হতে প্রয়োজনীয় মালামাল এবং লেবারের জন্য এস্টিমেট তৈরি করুন। এই মালামাল এবং লেবারদের এস্টিমেট তৈরি করতে গেলে
এখানে দেখো পাওয়ার সার্কিট, লাইটিং সার্কিট এবং লেবার সার্কিট এই তিন ধরনের হিসাব করা হয়েছে, যেটি পাওয়ার সার্কিটের স্পেসিফিকেশন ম্যাটেরিয়াল লিস্ট, এই সব পাওয়ার সার্কিটের যত যাবতীয় জিনিসপত্র লাগবে সেইগুলির লিস্ট এখানে দেওয়া আছে। পাওয়ার সার্কিটের জন্য দেখো মেন সুইচ, বাসবার, সাবমেন সুইচ, সাবমেন সুইচের বিভিন্ন কোন ব্র্যান্ডের হবে, চায়না না জাপান না কোরিয়ান না বাংলাদেশি, তার অর্থাৎ এখানে তার রেটিং, ক্যাপাসিটি, সাইজ এবং কি কোন ধরনের ধরন থাকবে, আর ব্র্যান্ড থাকবে এবং কান্ট্রি অরিজিন থাকবে, অর্থাৎ কোন দেশি, এইগুলো থাকবে। এটা স্পেসিফিকেশন ম্যাটেরিয়াল স্পেসিফিকেশনে থাকবে। এর পরিমাণ থাকবে এবং প্রতি রেট থাকবে এবং মোট টাকা থাকবে। তাহলে এইভাবে আমরা পাওয়ার সার্কিটের নিয়ে আসবো। পাওয়ার সার্কিটেরই এটা চলছে। আচ্ছা, এই পর্যন্ত পাওয়ার সার্কিটের জন্য দেখো যত মালামাল লাগতেছে, কেবল অনেক ধরনের লাগতে পারে, তারপর প্যারালাল বোর্ড, কন্ডুইট পাইপ, উডেন বাস, লক নাট, সকেট, ব্যান্ড, ফ্লেক্সিবল কন্ডুইট, জিআই তার, সিমেন্ট ও বালি। অর্থাৎ আমরা যা যা করব সেই মালগুলির প্রত্যেকটাই হিসাবে লিস্টের মধ্যে থাকতে হবে, তার দর দিতে হবে। দিলে আমার এইখানে পাওয়ার সার্কিটের জন্য হলো 48,670 টাকা 50 পয়সা। এবার বি, এইখানে বি আর ওই সামনে ছিল এ, এটি খেয়াল করবা, যখন সামারি শীট তৈরি করব তখন এটি কাজে লাগবে। তো লাইটিং সার্কিট, বি লাইটিং সার্কিট, এই লাইটিং সার্কিটের কি লাগবে? মেন সুইচ, ডিবি, বিডিবি বা ডবল পোল, এটা হলো ইয়ের তারপরে পিভিসি ইনসুলেটেড সেট সার্কুলার কেবল, কেবল, কন্ডুইট পাইপ, শ্যাডেল, উডেন বাস, লক নাট, সকেট, ব্যান্ড, জিআই ওয়্যার, উডেন পিন। অর্থাৎ এইগুলা কিছু মাল দেখো এই লাইটিং লোড সার্কিটের জন্য এই মালগুলা একটু চিকন, আর ওই আগের গুলা ছিল সেইগুলি হলো একটু মোটা ছিল, এই ডায়ামিটারটা 3-4 ইঞ্চি, আর ওখানে হয়তো 1 ইঞ্চি। ঠিক এরকম পরিমাণ, হার এবং মোট টাকা এখানে আসার পরে এই যে উডেন বোর্ড সহ তোমার 27,143 টাকা 25 পয়সা আসছে। তাহলে ওখানে আসলো 48,000 আর এখানে আসলো 27,143 টাকা 25 পয়সা। এই গেল পাওয়ার লোডের জন্য মালামাল এবং লাইটিং লোডের জন্য মালামাল। তো বন্ধুরা, এবার দেখো 3 নম্বরে বলছে লেবারের জন্য এস্টিমেট। এখন লেবারের ধরন ইলেকট্রিশিয়ান, সহকারী ইলেকট্রিশিয়ান, হেল্পার। এদের পারিশ্রমিক 300 টাকা পার ডে ধরা হয়েছে, 250 টাকা পার ডে, 200 টাকা পার ডে।
এখন এগুলি হবে ইলেকট্রিশিয়ানের পার ডে হবে হয়তো 600-700 টাকা, সহকারী ইলেকট্রিশিয়ানের হয়তো হবে 600 টাকা, আর হেল্পারের হাজিরা হবে 500 টাকা। এইটি আমরা আপডেট সব সময় থাকবে, এটা সময়ের সাথে পরিবর্তন হয়, দিন যত যাবে তত বৃদ্ধি পাবে অথবা কমও হইতে পারে। এখন কে কয়দিন কাজ করবে এবং পার ডে হিসেবে ততদিনের মোট টাকা এখানে আসলো 6000 টাকা। এবার আমরা কি করব, এই এস্টিমেট থেকে আমরা সামারি শীট তৈরি করব এবং এই সামারি শীটের 12.10 গিয়ে করব। তার আগে আমরা বন্ধুরা একটা করে নেই যে আর্থ সংযোগ এবং আর্থিং এর জন্য এস্টিমেট তৈরি করো। এই আর্থিং এর এস্টিমেট এখানে দেখানো হয়েছে, স্পেসিফিকেশন সহ ম্যাটেরিয়াল লিস্ট, এইখানে কান্ট্রি অরিজিনটা দেওয়া নাই, তো সবকিছুর এগুলোর আসলে প্রয়োজন হয় না। আমার মেন সুইচ, সার্কিট ব্রেকার এগুলোর কান্ট্রি অরিজিন লাগবে, এগুলো আমাদের দেশি পাওয়া যায়, কোনো সমস্যা নাই। তো এইগুলা ঠিক একইভাবে মোট টাকা আসছে 5543 টাকা 50 পয়সা। এবার আমরা এস্টিমেটের সারসংক্ষেপ বা সামারি শীট তৈরি করব। তো সামারি শীট বা সারসংক্ষেপ তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, আগে সামারি শীট কি সেটা একটু আলোচনা করে নেই। যদিও এই সামারি শীটের সংজ্ঞা প্রথমের দিকেই আলোচনা হয়েছে, তারপরেও আলোচনা করছি। বড় কোনো প্রজেক্ট বা প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে যেমন এস্টিমেট তৈরির জন্য প্রথমে বিভিন্ন বিষয় যেমন ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট ইত্যাদি বিস্তারিত আকারে ভিন্ন ভিন্ন শীটে করা হয়। পরে এগুলোর প্রত্যেকটির মোট খরচ সহ একটি মাত্র আলাদা বড় শীট প্রস্তুত করা হয়। একে সারসংক্ষেপ বা সামারি শীট বলে। সামারি শীটে সমগ্র প্রজেক্ট বা প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় এবং হিসাব নিকাশ লিপিবদ্ধ থাকে। সামারি শীট এক নজর দেখলেই তত্ত্বাবধায়ক বুঝতে পারেন সমগ্র কার্যাবলীর রূপরেখা কেমন। তাকে পৃথক পৃথক শীটগুলা দেখার প্রয়োজন হয়, ফলে তার সময় ও অর্থ অপচয় কম হয়। অর্থাৎ সামারি শীট দেখে কোনো প্রকল্পের সম্পূর্ণ ধারণা লাভ করা যায়। নিচে একটি এস্টিমেটের সামারি শীটের নমুনা দেওয়া হলো। এই সামারি শীটের নমুনা হচ্ছে এরকম যে ওই কাজ থাকবে কয় নাম্বার শীট এবং এস্টিমেট নাম্বার কত। এখন পরীক্ষণকারীর নাম এখানে কে করবে, এস্টিমেট করবে, আর অনুমোদন কে করবে, এটা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর এটা হলো চিফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো এইখানে এরকম ভাবে প্রত্যেকটা শীটের ইয়েতে করতে হবে। ওই যে তোমাদেরকে একটু আগেই বললাম যে ম্যাটেরিয়াল কস্ট এ এবং বি, অর্থাৎ পাওয়ার সার্কিট এবং লাইটিং সার্কিট বা পাওয়ার লোড এবং লাইটিং লোডের যে সমস্ত ম্যাটেরিয়াল লাগবে সেই দুইটা যোগ করলে এই ৭৫,৮১৩ টাকা ৭৫ পয়সা। আর্থিং এর জন্য এস্টিমেট, এই আর্থিং এর জন্য যে একটু আগে দেখলাম যে ৫৫৪৩ টাকা ৫০ পয়সা এবং লেবার চার্জ ছিল ৬,০০০ টাকা। ওভারহেড চার্জ 3.5%,
এইটা এই টাকা, আর লভ্যাংশ 10%। অর্থাৎ এই লভ্যাংশ হিসাব তো এর আগে দেখিয়েছি যে এই 1 2 3 অর্থাৎ ম্যাটেরিয়াল কস্ট, আর্থিং এর জন্য এস্টিমেট এবং লেবার চার্জ, এই তিনটের যোগফল যা হবে তারই 10% আসবে এইটা 8,735 টাকা 72 পয়সা। এই ওভারহেড চার্জ 3.5% যেটি হবে সেটি 1 2 3 এর যোগফলের 3.5% এটি। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা 13তম অধ্যায়ে চলে যাচ্ছি, নিম্নচাপ ওভারহেড বিতরণ লাইনের এস্টিমেট। এই অধ্যায়ে দেখো, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ শক্তি উৎপাদিত হয় এবং সেই বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয় বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুৎ ব্যবহারকারী স্থাপনা সমূহে, অর্থাৎ বাসাবাড়ি, অফিস আদালত, মিল কলকারখানা, রাস্তা, বন্দর, পাম্প প্রভৃতিতে উৎপাদন কেন্দ্র থেকে দূরবর্তী অঞ্চলে উচ্চ চাপে বিদ্যুৎ প্রেরণ করা হয় সঞ্চালন লাইনের মাধ্যমে এবং সেই বিদ্যুৎ চাপ কমিয়ে ব্যবহারকারীদের নিকট বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় বিতরণ লাইন বা ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে। তাহলে একটা ট্রান্সমিশন লাইন হচ্ছে হাই ভোল্টেজ লাইন আর ডিস্ট্রিবিউশন লাইন হচ্ছে লো ভোল্টেজ লাইন, এটি একটি পাওয়া গেল। আর একটা আধুনিক এসি বিদ্যুৎ ব্যবস্থার প্রধান উপাদানগুলো কি কি? এক নম্বর হচ্ছে উৎপাদন কেন্দ্র অর্থাৎ জেনারেটিং স্টেশন, তারপরে স্টেপ আপ উৎপাদন কেন্দ্র বা স্টেপ আপ সাবস্টেশন, সঞ্চালন লাইন, ট্রান্সমিশন লাইন। তারপরে এই ট্রান্সমিশন লাইন আবার দুই ধরনের আছে, প্রাথমিক প্রাইমারি ট্রান্সমিশন লাইন এবং সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন। এরপরে আছে স্টেপ ডাউন উপকেন্দ্র, মানে স্টেপ আপ আগে ছিল, এখন এবার স্টেপ ডাউন। উচ্চ চাপ বিতরণ লাইন, এসটি ডিস্ট্রিবিউশন লাইন, বিতরণ উপকেন্দ্র, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, যেটি দেখছো শহরের মধ্যে ছোট ছোট সাবস্টেশন। নিম্নচাপ বিতরণ লাইন, এলটি ডিস্ট্রিবিউশন লাইন। এবার সঞ্চালন লাইন বা ট্রান্সমিশন লাইনের আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখবো যে এই লাইনটা কিভাবে হয়। যে উপাদান তোমরা একটু আগেই শুনলা, সেখানে দেখো জেনারেটিং স্টেশন, এই জেনারেটর দিয়ে কি হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 11 কেভি। বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদন ভোল্টেজ হচ্ছে 11 কেভি বা 11,000 ভোল্ট। এটা প্রায় তোমাদের বিভিন্ন ইন্টারভিউতে আসে, মনে রাখবা। বাংলাদেশের সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্জ। বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন লাইন যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতুর উপরে দিয়ে আছে 400 কেভি। আরো দিন দিন ডেভেলপ করতে পারে, সেটি তোমাদের সাধারণ জ্ঞানের বইয়ের মধ্যে পাবা। এবার দেখো, এই জেনারেটর থেকে আসছে, জেনারেটর কি করলো, 11 কেভি বিদ্যুৎ উৎপাদন করলো। 11 কেভি মানে ভোল্টেজ, কিলোভোল্ট এ সে বিদ্যুৎ উৎপাদন করলো এবং সেটি জেনারেট ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার 11/132 কেভি, এই 11,000 ভোল্টকে 1,32,000 ভোল্টের বাড়িয়ে দিল এই স্টেপ আপ ট্রান্সফরমার। এই স্টেপ আপ ট্রান্সফরমারের পরে যায় এবার প্রাইমারি ট্রান্সমিশন লাইন। এই প্রাইমারি ট্রান্সমিশন লাইন এটা এইটুক। তারপরে আসে ধরো যে 50 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরে গিয়ে আমার এইটা পাওয়ারটা আমি দিব, সাপ্লাই দিব। তখন কি হবে, সেই স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ ডাউন সাবস্টেশন এ আমরা সাপ্লাই দেব 132 কেভি। সেই স্টেপ ডাউন ট্রান্সফরমার আবার কি করবে, সেটাকে 132 কে আবার 11 কেভিতে নিয়ে আসবে, নিয়ে এসে রিসিভিং স্টেশনে দিবে।
এই রিসিভিং স্টেশনে সেকেন্ডারি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এরা আবার কি করবে, এটা একটা সাবস্টেশন, এরা তখন করবে যে এই 33/3.3 কেভি অথবা 11/3.3 কেভি এই ট্রান্সফরমারে দিবে। দেওয়ার পরে সাবস্টেশন থাকবে, এই সাবস্টেশনে আবার সেটিকে কি করবে, প্রাইমারি ডিস্ট্রিবিউশনে নিয়ে যাবে। প্রাইমারি ডিস্ট্রিবিউশন হবে 3.3 কেভি বা এটা 11/33 কেভি। তো এই 33 কেভিতে দেওয়ার পরে এরপরে আবার আরেকটা সাবস্টেশন আসবে, সেখানে ট্রান্সফরমার থাকবে। সেই ট্রান্সফরমারের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এটি হবে 11 কেভি বাই 400 ভোল্ট, 0.44 কেভি বা 0.4 কেভি। এরপরে ডিস্ট্রিবিউশন সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে কি হবে, এই 0.4 কেভি এই ভোল্টের থেকে, অর্থাৎ 400 ভোল্টের থেকে 230 ভোল্ট এ ট্রান্সফার করে নিয়ে আসবে। এবার বিতরণ ব্যবস্থার উপাদান। বিতরণ ব্যবস্থার মূল উপাদানগুলো হচ্ছে স্টেপ ডাউন উপকেন্দ্র, উচ্চ চাপের ফিডার অর্থাৎ এইচটি ফিডার এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এলটি ফিডার, ডিস্ট্রিবিউটর এবং সার্ভিস মেইন। এরই একটি দেখো চিত্র দেখানো হয়েছে যে 11 কেভি জেনারেটর থেকে 11/66 কেভি স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে এসে আবার 66/33 কেভি ডাউন ট্রান্সফরমারের সাহায্যে বিভিন্ন ফিডারে চলে যাচ্ছে। এই বিভিন্ন ফিডারে আসার পর এই 33 কেভি তো আর আমরা ব্যবহার করতে পারবো না, তখন এই 33 কেভিকে 11 কেভিতে ট্রান্সফার করতেছে, ডাউন করছে, এবং এই 11 কেভি থেকে আবার তাকে ডাউন করা হচ্ছে 11/0.4 কেভি, অর্থাৎ 0.4 কেভি মানে 400 ভোল্ট। এই 400 ভোল্ট থেকে তখন আমরা 230 ভোল্টে নিয়ে আসতেছি একটা ফেজ এবং একটি নিউট্রালের সংযোগের মাধ্যমে। এই 0.4 কেভি মানে 400 ভোল্ট পর্যন্ত 3 ফেজ লাইন থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, ওভারহেড লাইনের এবার উপাদান কি কি থাকবে? এর প্রধান উপাদান হলো পোল, পরিবাহী বা লাইনের তার, ক্রস আর্ম ও ক্ল্যাম্প, ইনসুলেটর, স্টে বা গাই, অন্যান্য আইটেম যেমন জাম্পার, কাঁটাতার, বিপদ চিহ্ন, লাইটিং, অ্যারেস্টর প্রভৃতি। এবার আমরা এই পোল 1 নাম্বার পোল দেখব যে ইলেকট্রিক পোল নিম্ন মাঝারি চাপের লাইনের সাপোর্ট হিসেবে ব্যবহৃত হয় পোল বা খুঁটি, মানে লো ভোল্টেজের জন্য। উচ্চ ও অতি উচ্চ চাপ পরিবহনে ব্যবহৃত হয় স্টিল টাওয়ার। বৈদ্যুতিক লাইন বা পরিবাহীকে ধরে রাখার জন্য এটি সাপোর্ট হিসেবে কাজ করে। স্টিল টাওয়ার দেখছো মাঠের মধ্যে দিয়ে বড় লাইন যাচ্ছে, সেই টাওয়ার আশা করি তোমরা সবাই চিনো। এই লাইন, আচ্ছা, এইখানে বৈদ্যুতিক লাইন বা পরিবাহীকে ধরে রাখার জন্য এটি সাপোর্ট হিসেবে কাজ করে। এই লাইন সাপোর্টের কি কি গুণাবলী হওয়া উচিত, অর্থাৎ লাইন সাপোর্ট বলতে এই পোল, টাওয়ার সহ বিভিন্ন ইনসুলেটর ইত্যাদি সব কিছু, ক্রস আর্ম এটা ইত্যাদি, এইগুলা সকল ফিক্সার ফিটিংস। এর গুণাবলী কি হওয়া উচিত দেখো, উচ্চ যান্ত্রিক শক্তি সম্পন্ন, দীর্ঘস্থায়ী, ওজনে হালকা, কম সংরক্ষণ খরচ সম্পন্ন, দামে সস্তা হতে হবে, পরিবাহী যাতে সহজে ধরে রাখতে পারে, রং করার সুবিধা সম্পন্ন, সহজ প্রাপ্য, বেশি জায়গা দখল না করে। আমাদের দেশে কি কি বৈদ্যুতিক পোল ব্যবহৃত হয়, এই দেখো কয়েক ধরনের আছে। কাঠের পোল, এটা তো যে পল্লী বিদ্যুতে ব্যবহৃত হয়। ইস্পাতের পোল, রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট অর্থাৎ আরসিসি মানে সিমেন্টের পোল, যেটা প্রিস্টেজ
সিমেন্ট কংক্রিট পোল, পিসিসি। তারপরে এখন এইবার দেখো, কাঠের পোল ও লাইন সাপোর্ট হিসেবে সবচেয়ে সস্তা, সহজপ্রাপ্য ও ইনসুলেটিং গুণ সম্পন্ন বিধায় পল্লী বিদ্যুতায়নে এগুলোর ব্যবহার সর্বাধিক। কাঠের পোলের ব্যবহার 11,000 ভোল্টেজের মধ্যে সীমিত এবং 60 মিটারের বেশি স্প্যানে ব্যবহৃত হয় না। এটা হচ্ছে কাঠের পোলের ক্ষেত্রে এইটুকের বর্ণনা। এরপরে আমরা আসি বিভিন্ন পোলের ছবি দেখব। এবার এইটি হলো কাঠের পোল। এর আর্থিং ওয়্যারের জন্য পল্লী বিদ্যুতের নিচে দেওয়া হয়, আর উপর দিয়ে এ এবং বি এটা লাইন থাকে, আর আরো উপরে আরেকটা থাকবে সি। এবার ইস্পাত পোল সাধারণত কত, এত 20 ফিট বা 25 ফিট, 30 ফিট এবং 35 ফিট লম্বা থাকে। ইস্পাতের পোল 20 থেকে 35 ফিট। এই কাঠের পোলও তাই। এই সিমেন্টের পোল, এটি আছে সিমেন্টের পোল, এই সিমেন্টের পোলও একই রকম ইয়ে থাকবে। এবং এখানে দেখো সিমেন্টের পোলের মাঝখানে কিন্তু ফাঁপা থাকে, এইটা দ্বারা বোঝাচ্ছে মাঝখানে ফাঁপা। এবার আসো টাওয়ার। টাওয়ার সাধারণত একটু বেশি লম্বা হয়। এইখানে দেখা যাচ্ছে 25.3 মিটার। 25.3 মিটার মানে 250 ফিট, প্রায় 100 ফিট, 100 ফিটের মতো আর কি। তাহলে 25.3 মিটার থেকে 28 মিটার পর্যন্ত, তাহলে 100 ফিট লম্বা হতে পারে। এখন এখানে দেখো এগুলা ইনসুলেটর ব্যবহার করা হয়েছে। এই ইনসুলেটরের মাপ গুলা কত আছে, 32 মিটার। এটার মাপ আছে দেখো 3.9 মিটার। এই ডিস্টেন্স গুলা একটা তার থেকে আর একটা তারের যে ডিস্টেন্স হবে, সেই ডিস্টেন্স গুলাও আমাদেরকে মেজার করতে হবে। এবং টাওয়ারের উপরিভাগ দিয়ে যাবে কি স্কাই ওয়্যার, এটাই এদের আর্থিং তার বা নিউট্রাল তার, যেটাকে পিডিবি বলে, স্কাই ওয়্যার। এরপরে এটাও একটা কংক্রিট পোলের একটা চিত্র, যে কংক্রিট পোলেও এরকম ভাবে দেওয়া যায় এই টাওয়ারের মতো করে, এইভাবে। এটা হলো শ্যাকল টাইপ ইনসুলেটর। এরপরে দেখো স্ট্রিট পোল, কন্ডাক্টর, ইনসুলেটর ও অন্যান্য উপকরণ সহ একটি 400 ভোল্ট 3 ফেজ 4 তার ওভারহেড লাইনের লেআউট অঙ্কন। একটা ওভারহেড লাইনের লেআউট অঙ্কন করছে। এটি হচ্ছে একটা কর্নারের পোল। এই কর্নারের পোলে কি আছে, আর ওয়াই বি, এই তিনটা হলো ফেজ। এই তিনটা ফেজের সাথে এটা হচ্ছে আর্থিং বা এইটাই লাইটনিং অ্যারেস্টারের কাজ করবে, বা এটিকেই বলছে স্কাইওয়ার, এবং নিচেরটি হলো নিউট্রাল। পল্লী বিদ্যুৎ সেটি বা পিডিবি কেউ কখনো এই নিউট্রাল তার উপরেই দেয়, আবার কেউ কখনো নিউট্রাল তার নিচে দেয়। এবার দেখো এই অ্যালুমিনিয়াম তারের মধ্যে কত, সাধারণত 7টা খেই থাকে। এক একটা খেয়ে আবার আরো অনেকগুলা মাল্টিপল খেয়ে আছে। তো এই 7টা খেয়ের মধ্যে মাঝখানের যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই যে মাঝখানের বড় অংশটুকু, এই অংশটুকু হলো স্টেইনলেস স্টিলের, যেটি তারকে টানা দিয়ে ধরে রাখে। অ্যালুমিনিয়ামের তো স্ট্রেংথ বেশি নাই, এটা নরম। তো বন্ধুরা, এবার আমরা শেষের পর্যায়ে চলে আসছি। আমরা এবার কি পড়লাম, যে 12 নম্বর অধ্যায় এবং 13 নম্বর অধ্যায় পড়ছি। অধ্যায় থেকে আলোচনা করা হলো আমরা 12.8 শিডিউল হতে প্রয়োজনীয় মালামাল এবং লেবারের জন্য এস্টিমেট তৈরিকরণ, এটি দেখলাম। এবং 8 সংযোগ ও আর্থিং এর এস্টিমেট তৈরি করা শিখলাম, সামারি শীট তৈরি করা শিখলাম। এবং এই স্ট্রিট পোল, কন্ডাক্টর, ইনসুলেটর উপকরণ সহ এই উপকরণের বিভিন্ন বর্ণনা দেখলাম, এবং একটি ওভারহেড লাইনের লেআউট চিত্র অঙ্কন এবং বিভিন্ন পোল ও টাওয়ারের চিত্র আমরা দেখলাম। তোমরা এগুলি রাস্তার পাশে দিয়ে হাঁটতে গেলেই দেখতে পাবা। এবার তোমাদের জন্য বাড়ির কাজ,
দিলাম যে এই আর্থ সংযোগ এবং আর্থিং এর জন্য এস্টিমেট তৈরি করো, এবং এই যে 2 নাম্বার হচ্ছে স্ট্রিট পোল, কন্ডাক্টর, ইনসুলেটর ও অন্যান্য উপকরণ সহ একটি 400 ভোল্ট 3 ফেজ 4 তার ওভারহেড লাইনের লেআউট অঙ্কন করো। বাড়ির কাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকের কাছে তোমরা জমা দিয়ে দিবা, এবং আগামী মঙ্গলবার 13তম অধ্যায়ের সম্পূর্ণটাই আলোচনা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি এস এম আজমুল্লাহ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।